ভালো থেকে মিষ্টি না, মিষ্টি মিষ্টি। বাড়িতে এসেছে দেখো পুরো ভিজে নেয়ে একাকার হয়েছে। রাস্তায় না পেরেছি কোনো রকম ভিডিও করতে, না পেরেছি কিছু। এত রোদের মধ্যে হঠাৎ করে কোথা থেকে এরকম ঝমঝমে বৃষ্টি চলে আসলো তার ঠিক নেই। তোমাদের তো বলেছি আমাদের সাথে কি একটা শত্রুতার কানেকশন আছে। এখন আমরা বেরোলেই, যখনই বেরো এরকম করে বৃষ্টি চলে আসে। পুরো খটখটে রোদ। রুবি আমাকে পুল থেকে বেরিয়ে বললো সানগ্লাস কেন আনিস নি? আর এখন দেখো পুরো ভিজে নে একাকার। আমাকে দেখে বুঝতেই পারছো, আমি তো তাও ওর পেছনে ছিলাম। ওকে দেখাচ্ছি, দাঁড়াও। হালকা পড়ছে। এই দেখো, পুরো ভিজে একদম একাকার হয়ে ভিজে এখানে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুল থেকে এসেছি পুরো ভিজে নেই, সেটা তো দেখলেই। একটু কোনো রকমে ফ্রেশ হয়ে লেগে পড়েছি আজকে সকাল সকাল একটু কাজে। শরীরটা একদমই ভালো নেই, তাও ভাবলাম যে এইটুখানি না করলে একদমই হবে না। অনেকদিন থেকেই ভাবছিলাম জানো তো, আমার ঠাকুরের এই জায়গাটা একটু পরিষ্কার করব। আসলে পুল থেকে আসার পর একটু তাড়াহুড়োই লেগে যায়, রুডির খাবারের ব্যাপার থাকে, তাড়াতাড়ি করে একটু টিফিন বানিয়ে না দিলে একদম হয় না, কারণ ও আবার লাঞ্চ করে তারপরে অফিস যায়। তবে আজকেও বললো যে আমি একদমই ব্রেকফাস্ট কিছু করব না। আমি ভাবলাম সময় যখন আছেই আর সুযোগ যখন আছেই আর স্নান যখন করেই এসেছি, তখন এই জায়গাটা একটু হালকা ফুলকা করে পরিষ্কার করে দিই। আসলে আদার্স সব জায়গাগুলো পরিষ্কার করতে পারলেও এই জায়গাটাতেই ঠাকুরকে বসিয়েছি তো চট করে না এই জায়গাটা পরিষ্কার করতে যে কোনো কাপড়ে একদম ইচ্ছে করে না। তবে আমিও একটু হ্যাপাজার্টি হয়ে গেছি, কোথায় কোন জিনিসটা রাখবো, কোন জিনিসটা কিভাবে অর্গানাইজ করব এখনো বুঝে উঠতে পারছি না জানো তো। তো জিনিসপত্র হয়ে গেছে, সেই জিনিসগুলোকে একটা ঘরের মধ্যে অর্গানাইজ করা যে কি বড় দুষ্কর ব্যাপার সেটা আমি এখন বুঝতে পারছি। তারপর তোমাদেরকে তো বলেছিলাম আমি একটা র্যাক মতন অর্ডার করেছি, সেটা কোন জন্মে চলে এসেছে আমি তো এখনো ওটাকে অ্যাসেম্বলই করতে পারছি না। তার কারণ রুডি সময় পাচ্ছে না, ও ছাড়া আমিও ঠিকঠাক ভাবে অ্যাসেম্বল করতে পারছি না, যে যদি কোনো রকম প্রবলেম হয়ে যায় তাহলে তো ব্যাস গেল, টাকাটাই জলে চলে যাবে। আসলে কিছু জিনিসপত্র আমাদের এখানে না রাখলে একদমই নয়, কারণ তোমরা তো জানোই যে আমাদের কিচেনটা কাকি আসে তারপরেই ক্লিন করতে হয়। আর আমরা তো খুব সকালবেলা বেরিয়ে যাই, তখন মাম্মাম পাপান ঘুমায় আর আমাদের ম্যাক্সিমাম জিনিসপত্রই ওই ঘরেই রয়েছে। এবার অত সকালবেলা না ওদেরকে একদম ডাকতে মন করে না, তাই কিছু জিনিস এখানে থাকলে কি আমরা চটজলদি দিয়ে হাতের কাছে সেই কাজটা করে নিয়ে, ধরো একটু গরম জল, একটু ড্রাই ফ্রুট, যেগুলো আমি সমস্ত কাজকর্ম সেরে তারপরে ভিজিয়ে রাখি। আর ওইখানে থাকলে না ম্যাক্সিমাম দিনই আমি ভুলেই যাই, তাই কিছু জিনিসপত্র নেসেসারি সেগুলো আমি হাতের কাছে রাখারই চেষ্টা করি। তাই জন্যই না এই জায়গাটা একদম মেসি হয়ে রয়েছে, আমি কিছুভাবে এটাকে গোছাতে পারছি না। আজ ঠিক করেছি যখন করবোই এই জায়গাটা পুরো ভালো রকম ভাবে ক্লিন করে নেব, তাহলে ধুলোগুলো চলে যাবে। ঘরের দরজা জানলা সমস্ত কিছু বন্ধ থাকে জানো তো, তারপরেও যে এত ধুলো কি করে আসে। এই জায়গাটা পুরো সাদা হয়ে রয়েছে, আমি কবে থেকে ভাবছি পরিষ্কার করব করব, সেটা আর করাই হচ্ছে না। আসলে আমি কি করি জানো তো, যখনই সময় পাই একটু ঝুলঝাড়ুনি দিয়ে সব জায়গাটা ঝেড়ে ফেলি, তাহলে কি হয় ওই ধুলো স্তরটা বারবার পড়ে না। আর এইখানটা তো সেইভাবে ঝুলঝাড়ুনি বা ঝাঁটা সেটা ইউজ করতে পারিনি বা পারবোও না, সেই জন্যই এই জায়গাটাই একটু মেসি হয়ে রয়েছে। আর বেড নিয়ে তো কোনো কথাই নেই, বেডশিটটা আমি এভরি উইকে চেঞ্জ করি, তাই জন্য বেডের এইসব আশেপাশটা আমার মোটামুটি পরিষ্কারই থাকে, কোনো সমস্যা নেই। জানো তো এবার মেলার থেকে না আমি কয়েকটা মূর্তি কিনতে চেষ্টা করেছিলাম। আমার এখানে ফটোগুলো ঠিকঠাকভাবে সেট করা যায় না, আর ছোটো জায়গা তো, কিন্তু মূর্তি ঠিকঠাকভাবে পেলামই না। আসলে ভেবেছিলাম মূর্তিগুলো এমনই কিনবো যে ফ্ল্যাটে যাওয়ার পরও যেন আমি ঠিকঠাক অর্গানাইজ করে আমার ঘরে সাজিয়ে রাখতে পারি, কিন্তু সারা মেলা খুঁজে কোথাও পেলাম না। আমার মনে হয় যে ঠাকুর ঘর একটা আলাদাভাবে রয়েছে সেটা থাক, কিন্তু আমার ঘরে ঠাকুরের মূর্তি বা ঠাকুরের ফটো এগুলো থাকাটা খুব নেসেসারি। তাই সেই মতোই ব্যবস্থা করার চেষ্টা তো করছি, কিন্তু কোনোভাবেই সেগুলোকে আমি কিচ্ছু করতে পারছি না জানো তো। আগে তো আমি মাকে সবসময় বলতাম তুমি কি এত ঝাড়া পোছা করতে থাকো, সারাদিন ঘর গোছাতে থাকো, কি হবে এত ঘর বাড়ি গুছিয়ে, কেই বা দেখবে, আমরাই তো এই তিনজন রয়েছি, বাইরে থেকে কে কবে আসবে তখন দেখবে, তার আগে নয় গুছিয়ে নেব। কিন্তু এখন যখন এখানে আমি থাকি না, তখন মনে হয় যে নিজের ঘরটা যদি একটু সত্যি গোছানো সাজানো থাকে দেখতে কত সুন্দর লাগে, তাই না? আর আমার কেন যেন মনে হয় যে অগোছালো জিনিসপত্র থাকায় সব জিনিসের প্রতি একটু নেগেটিভিটি
পজিটিভিটি আসে। যখন কোনো কিছু পরিপাটি গোছানো থাকে সেখানে পজিটিভ ভাইবস থাকে। আমি সারাদিনে কিছু জিনিস পরিষ্কার করি না করি, আমি চেষ্টা করি আমার বেডটাকে খুব নিট অ্যান্ড ক্লিন করে রাখতে। জানো তো তোমরা, যতক্ষণ রুটি থাকে ততক্ষণ সেটা পসিবল হয় না। কিন্তু আমি যখন সকালে ঘর থেকে বেরোই, আমি চেষ্টা করি যদি সময় থাকে একটু ঠিকঠাকভাবে আমার বেডশিট, আমার গায়ে যে চাদরটা ব্যবহার করি সেটা, বালিশগুলো একটু পরিপাটি করে রেখে তারপরেই বেরোতে। আর না হলে চেষ্টা করি পুল থেকে ফিরেই একেবারে বেডটা একটু ভালো মতন ক্লিন করে নিতে, কারণ কাকি এসে যায়। বেডের ধুলোটা যদি ভালো করে ঝেড়ে দিই, কাকি একবারে ঝাড় দিয়ে ঘর মোছার সময় ঘর থেকে ধুলোটা বের করে নেবে। নাহলে যদি ঘর মোছার পরে বেডটা ঝাড়ি না, সেটা প্রথম কথা আর হয় না, কারণ রুডি অফিস বসে গেলে আর সেখানে কিচ্ছু করার উপায় তো একদমই নেই। আর সারা ঘরে ওরম ধুলো পড়ে থাকে, পায়ে একদম লাগে, কিচকিচ করতে থাকে, বেডটা আরো বেশি নোংরা হয়। কিন্তু রুডি যখন বেরিয়ে যায় তখন আমি চেষ্টা করি বেডটা একেবারে পরিপাটি করে নিয়ে গুছিয়ে তারপরেই রাখতে। আমি যদিও তারপরে ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমানোর আগে বেডটা ক্লিন করে তারপরেই ঘুমাই। আবার সন্ধ্যেবেলা যখন ঘুম থেকে উঠি তখন আবার বেডটা অ্যাজ ইট ইজ ক্লিন করে রেখে দিই। জানো তো, ঘরে আমি একটা জিনিস দেখেছি, ছোট ঘর হোক আর বড় ঘর হোক, সেটাকে যদি আমরা পরিপাটি করে গুছিয়ে সাজিয়ে রাখি না, দেখতে খুব ভাল লাগে। বিশেষ করে আমার মনে হয় ঘরের আর কিছু গোছাও না গোছাও, সবসময় যদি বেডটা একটু নিট অ্যান্ড ক্লিন রাখা যায়, তাহলে ঘরের আধা জিনিস মনে হয় পরিপাটিই থাকে। জানো তো, বাড়ি যখন থাকতাম তখন এত কিছু চিন্তাও করিনি যে ঘরটা কিভাবে গুছিয়ে রাখবো, সাজিয়ে রাখবো, কিভাবে কি নিট অ্যান্ড ক্লিন রাখা যায়, সবকিছু মার ওপরই দায়িত্ব ছিল। কখনো এসব নিয়ে চিন্তা ভাবনাও করতে হয়নি। কিন্তু যখন একটা নিজের সংসার হয় তখন মেয়েদের সমস্ত কিছুই একটু অন্যরকম হয়ে যায়। এখন যখন মাকে ফোন করে বলি প্রতি উইকে আমি বেডশিট চেঞ্জ করি, ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি, মা যখন এসে দেখে ঘরটা মোটামুটি গোছগাছ করাই আছে, আমার মা তখন একটাই কথা বলে, এবার বুঝতে পারছিস তো আমি কেন গোছগাছ করে রাখতাম। জানো তো, হাউস ওয়াইফ এই ওয়ার্ডটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটির ওয়ার্ড। আমার মনে হয় পার্সোনালি এখন এই 7 মাস বিয়ের পর আমি বুঝতে পারছি বাইরে গিয়ে কাজ করাটা ঠিক যতটা কষ্টকর, ঘরে সারা দিন কাজ করাটা ঠিক ততটাই কষ্টকর। আমরা ঠিক যেমন বিভিন্ন রকম কাজকর্ম করে বসের কাছে সমস্ত কিছু প্রেজেন্ট করি, এইটাও কিন্তু এক প্রকার সেরকমই কাজ। জানো তো, নিজের ঘরটা একটু সময় মতো গুছিয়ে রাখা, রান্না বান্না করা, সকলের জন্য টিফিন বানানো, ব্রেকফাস্ট বানানো, ঘরের পুজো দেওয়া, ঘর গোছানো, তারপর খাবারটা সবার সামনে ঠিক টাইমে প্রেজেন্ট করা। তোমরাই বলো তো, সবকিছু একই রকম হলো কি না। মাকে তো আমি কখনো কখনো বলতাম যখন আমি কাজ করতাম যে তুমি ঘরে থাকো তো বুঝতে পারো না বাইরে থেকে আসলে কত কষ্ট হয়। এখন আমি বুঝতে পারছি সত্যি ঘরে থাকলে অনেক কষ্ট করতে হয়। অফিস আর বাড়ির মধ্যে একটাই পার্থক্য থাকে যে অফিসে বসের কাছে সবকিছু প্রেজেন্ট করতে হয়, আর বাড়ির মালিকটা শুধু তুমি নিজেই, নিজের মন মতো নিজের সময় মতো সবকিছু করা যায়। তোমাদের সাথে কতক্ষণ ধরে গল্প করছি দেখো, এখনো পর্যন্ত আমার এই জায়গাটুকুনি ঠিকঠাক ভাবে গোছগাছ করা হয়নি। আসলে তোমরা রাইট সাইডের যেই জায়গাটা একটুখানি মেসি মেসি দেখছো, ওই জায়গাটাকে না তোমরা দেখেছো এরকম বাকেটের মধ্যে করে আমি ওই কন্টেনারগুলো সেরামিকের সেগুলো রেখেছি। দুজনে দুটো স্যুপ বোল সেট রয়েছে, দই খাওয়ার বাটি রয়েছে, তারপর একটা সিরামিকের প্লেট রয়েছে। এখানে আমি লেবুটাও এনে রাখি, যেহেতু আমি এভরিডে একটা করে লেবু বা দুটো করে লেবু খাওয়ার চেষ্টা করি। তারপরে রয়েছে 4টে মতো কাপ, দুটো তো আগে ছিলই, আর এবার মেলা থেকে তো আরো দুটো কিনেছি, তোমরা দেখেইছো। কি করবো বলো তো, ভালো লেগেছে নিয়ে চলে এসেছি। কাপের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে। উল্টো রথেও আমি চোখ দিয়ে তাকিয়েছিলাম, রুডি আমাকে একদম টানতে টানতে নিয়ে এসছে যে তুই আর একটাও কাপ ঘরে তুলবি না, কারণ তোর রাখার জায়গা নেই, আগে রাখার জায়গা তৈরি কর তারপরে কাপ কিনিস। ঘর গোছাতে গোছাতে কাকি চলে এসেছিল, এবার ওই জায়গাটা আমি খুব চটজলদি গুছিয়ে নিয়ে কাকিকে ছেড়ে দিয়েছি, কারণ কাকিকে তো আটকে রাখা যাবে না। কাকি ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছে দিয়ে বেরিয়ে গেছে। একটু ড্রাই হওয়ার পর আমি এখন লেগেছি জামা কাপড় গোছগাছ করতে। তোমরা তো জানোই যে 3 দিন মতন সময় লাগে, ওই 3টে দিন আমি একটু রেস্ট পাই, তারপরে আবার 3 দিন পর এত জামা কাপড় হয়ে যায়, সেগুলোকে আমাকে সব গোছাতে হয়। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই, আমার ওয়ার্ড্রপের অবস্থাটা দেখেছো? এই সেক্টরটা হচ্ছে আমার পতিদেবের আর ওই দিকের সেক্টরটা হচ্ছে আমার। এই 3 দিন আগে একটু তাড়াহুড়োর কারণে আমি জামা কাপড়গুলো গোছাতে পারিনি। আর আমি বেসিক্যালি কি করি বলতো, রাত্রেবেলাতে জামা কাপড় তুলে নিয়ে আসি, কারণ রাত্রেবেলায় আমি ওয়াশিং মেশিন চালাই, আর সমস্ত জামা কাপড় মেলে দিয়ে রাত্রেবেলা ওই পুরোনো জামা কাপড়গুলো ঘরে এনে রেখে দিই, পরের দিন আমি গুছিয়ে ফেলি। তবে আগের বার আমি একদম সে কাজটা করতে পারিনি, তাই জন্য রুডিকে বলেছিলাম যে জামা কাপড়গুলো আমি এনে দিচ্ছি, ওগুলোকে তুই একটুখানি সোফায় রাখ, নালে ভাঁজ করে রেখে দিবি।
আমি ঘরে এসে অদ্ভুত একটা কাণ্ড দেখেছি, একটাও জামা কাপড় নেই। আমি ভাবলাম যে ও বেচারা গুছিয়ে মানে যেটা যেখানকার সেটা সেখানে রেখে দিয়েছে। সেই মুহূর্তে আমাকে কিছু জানায়ও নি। পরে যখন সকালবেলা আমি ওয়ার্ড্রপটা খুলেছি, আমার তো মাথায় হাত, হুড়মুড় করে সমস্ত কিছু আমার মাথার ওপরে। সেই মুহূর্তে মহারাজ অফিস যাবে, আমি কিছু গোছাতেও পারবো না। ওই যে গোছানো হলো না, আর সত্যি গোছাতে পারলামও না। তাই ভাবলাম আজকের মতন টুকটাক এইটুখানি গুছিয়ে নিই, পরে এই জামা কাপড়গুলো বের করে একেবারে পুরো ওয়ার্ড্রপটা পরিষ্কার করব। ভেবেছিলাম একটু বেরোবো, সেটা তো আর হলোই না। দুজনে মিলে একটু মামদের বাড়ি যাচ্ছি ওষুধ আনতে, কারণ আমার শরীরের কন্ডিশনটা সত্যিই খুব খারাপ। পেটে এত ব্যথা করছে, ওষুধ না খেলে হবেই না। আর এখন তো বেরোনোর মতো সিচুয়েশনও নেই, তাই মামকে ফোন করেছিলাম যে মামের কাছে যদি মেডিসিন থেকে থাকে তাহলে আমি সেখান থেকে নিয়ে আসবো। ভেবেছিলাম বেরোবো, এই যে ছাতা নিয়েও দাঁড়িয়েও আছে, কিন্তু তারপর যে অবস্থা হলো, মানে বেরিয়ে একটু চলে আসতে হলো। আমরা আর এর থেকে বেশি দূর এগোতে পারলাম না। এত জোরে বৃষ্টি নেমেছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। গাড়িকে নিয়ে তো বেরোতেই পারলাম না, টুকলাকে নিয়ে। আর চুলা ভিড়ে গেছে, তোর আছে ভিড়ে গেছে, আমার আছে ভিড়ে গেছে। আমরা নিচে কিছুক্ষণ দাঁড়াচ্ছি, দেখি বৃষ্টিটা যদি একটু ধরে তাহলে এটা ফেলে দিয়ে আসবো, কারণ এটাকে নিয়ে ঘরে যাওয়ার মতো সিনারিও আর নেই। আর আজকে তো এমনিও বেরোতে পারবো না, সারাদিন আজকে কিছুই ক্যাপচার করতে পারিনি, কারণ আমার শরীরটা এক্সট্রিম খারাপ। জানি না কালকে থেকে কি হয়েছে, মানে পেটে এরকম মোচড় দিয়ে দিয়ে এমন ব্যথা হচ্ছে কিছুক্ষণ পর পর। আর যখন মোচড়টা দিয়ে ব্যথা হচ্ছে তখন বেশ কিছুক্ষণ স্টে করছে ব্যথাটা, আর পুরো শরীরটা ছেড়ে দিয়েছে। আজকে পুল থেকে এসে তো সারাক্ষণ ঘুমিয়ে গেছি, কারেন্ট ছিল না, সেই হেক্ট্রিক শিডিউল গেছে, কিন্তু আমার কোনো মানে হুঁশই নেই। আমি পড়ে পড়ে শুধু ঘুমিয়েছি। তারপরে উঠে অল্প একটু খেলাম, যখনই পেটে খাওয়ার পড়ছে তখনই সেম সিনারিও। তারপরে সন্ধ্যেবেলার দিকে উঠে একটা গ্যাসের ওষুধ খেয়েছি, দেন একটু গ্রিন টি খেয়েছি। তারপরে পরে আবার একটু মোচড় দিয়ে দিয়ে ব্যথা। রাত্রেবেলা নর্মাল ডাল দিয়ে একটু ভাত খেলাম, রুডিও খেলো। যে কিছু ক্যাপচার করবো সেই সিনারিওটাই পেলাম না। যাই হোক, আমাদের বাড়ি থেকে ওষুধটা নিয়ে এসে জাস্ট দাঁড়ালাম, ভাবলাম ওদিক দিয়ে বেরিয়ে যাব, পারলাম তো নাই দেখলেই। যাই হোক, ওষুধটা নিয়ে এসেছি, শুধু নিয়ে ঘরে ঢুকে গেলাম। এখন দাঁড়িয়ে আছি, দেখি যদি একটু ধরে তাহলে বেরোবো। তোমাদের বলেছিলাম যাব, যেতে তো পারলাম না, ঘরে চলে আসলাম, উপায় নেই। আর এই একটা দিনের সিনারিওতে চোখ মুখ পুরো বসে গেছে। কালকেও হচ্ছিল জানো তো, একটু, কিন্তু আজকে মানে কালকে বরঞ্চ বেশি হয়েছে, আমি ব্যাপারটা কত পাত্তা দিইনি, কিন্তু আজকে সিনারিওটা আবার যখন সেম রিপিটেশন হচ্ছে, তো ভাবলাম একটা প্রিকশন রাত্রেবেলা নিয়ে নেওয়াটা বেটার। তো মেডিসিন খাবো, খাওয়ার তো আমাদের খাওয়া হয়ে গেছে, টাইমে খাওয়া হয়ে যায়। এখন ওষুধ খাবো। আর প্রচুর জামা কাপড় আজকে ধুয়েছি। মানে যখন একটু ভালো লাগছিল সন্ধ্যাবেলার দিকে জামা কাপড়টা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, ওগুলো এখন মেলতে হবে। রুডি নিচে লক করতে গেছে, এসে ওগুলো মেলবো। জামা কাপড় মেলতে যাওয়ার আগে ভাবলাম যে একটুখানি ফেস প্যাকটা অ্যাপ্লাই করে আসি, মুখটা ক্লিন করে এসেছি। এই উইকেন্ডে একদম ডিট্যান প্যাকটা ইউজ করাই হয়নি। কিছুক্ষণ মতো সময় লাগবে জামা কাপড় তুলে জামা কাপড়টা মেলতে, ততক্ষণে কিছুটা ড্রাইও হয়ে যাবে, তাই এই সুযোগটাই একটু কাজে লাগানো আর কি। চলো তবে ভিডিওটা আজকে এখান থেকেই শেষ করি। ছোট্ট একটা ভিডিও, একটা আড্ডা তোমাদের সাথে শেয়ার করলাম। একটু ম্যানেজ করে নিও, এর থেকে বেশি আজকে আমার পক্ষে একদম পসিবল ছিল না। কাল আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো। তবে আজ আসি, টাটা।